প্রশ্নটা আমার লিখে নিতে হবে না। আসসালামু আলাইকুম। টিআইসি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক গণিত, টিআইসি মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকে আমার আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যাক, আমরা আজকে মূল পর্বে ফিরে আসি। আমাদের প্রথমে আমি আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো তোমরা এবং খাতায় উঠায় নাও, খাতা কলম কাছে রাখো। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রথম হচ্ছে 1 নম্বর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সংখ্যার একক স্থানে সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। সংখ্যাটি পূর্ণ বর্গ হবে না। দেখো প্রশ্নটা তোমরা দেখো আগে, যে সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। আমরা দেখি উত্তর হচ্ছে উত্তর সংখ্যার একক স্থানে সংখ্যার একক স্থানে 2, 3, 7, 8 অঙ্কগুলো থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। যেমন দেখি 12 একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কি? তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে যে আমাদের 2 মানে 2। আবার যদি আমরা লিখি 13, এটাও একক স্থানীয় অঙ্ক। 3, এটাও আমার পূর্ণবর্গ নয়। তারপরে 17, 18 ইত্যাদি এরকম অনেক সংখ্যা আছে একক স্থানীয় অঙ্ক, যেমন 22, 23, 27, 28। তারপরে 32, 33, 37, 38 এরকম আমাদের একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7, 8 এগুলো থাকলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। কারণ এটা পূর্ণবর্গ হতে, যেমন 1 বর্গ 1, 2 2, 4, 3 9, আমার 4 6, 5 4 16, 5 25, 6 36 এরকম। কিন্তু এই একক স্থানীয় অঙ্ক আমাদের এগুলো নেই। কিন্তু যেমন আমরা দেখাই একটা 6 যদি বর্গ করি 6 7 36, তাহলে কি আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক কিন্তু 6 আছে। তাহলে এই সংখ্যাটা, এই জন্য এটা আমাদের পূর্ণবর্গ। এগুলো একক স্থানীয় অঙ্ক। দেখো তোমরা 2, 3, 7 একটা অঙ্ক নেই ভিতরে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে একক স্থানীয় অঙ্কে 2, 3, 7 ও 8 অঙ্কগুলো থাকলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। যাক,
আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কয়ের বর্গ সংখ্যার একক স্থানে ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে কয়ের একক স্থানে 6 থাকলে কয়ের একক স্থানে স্থানের অঙ্কটি কি কি হতে পারে? একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো তুমি ভালো করে। ক উত্তর, ক সমান যদি ক সমান 4 হলে কয়ের স্কোয়ার সমান 16। ক সমান 6 হলে ক স্কোয়ার 636। ক সমান যদি আমরা 14 ধরি, 4 আর 6 হলে ক স্কোয়ার সমান 14 স্কোয়ার সমান 196। ক সমান 16 হলে ক স্কোয়ার সমান 16 স্কোয়ার 256। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা একক স্থান 6, তাহলে আমাদের এবং এই যে 4 6 4 6, তাহলে আমাদের কয়ের বর্গ সংখ্যার একক স্থানে যদি 6 আনতে হয়, 6 থাকে, তাহলে সেই সংখ্যাগুলো আমাদের কি কি হতে পারে? 4 অথবা 6 হতে পারে। তাহলে আমাদের এখানে উত্তর হবে 4 বা 6 হতে পারে। দেখো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তৃতীয় নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। মানে 24,336 সংখ্যাটি 24,336 সংখ্যাটি বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? সংখ্যাটি বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? তাহলে দেখো আমি চেষ্টা করি বর্গমূল করার। এখন বর্গমূল করে দেখি কত অঙ্ক বিশিষ্ট হয়। 24,336 বর্গমূল করার প্রথমে আমার ডান পাশ থেকে এক জোড়া বাদ দিতে হবে। দেওয়ার পরে আমাদের এখানে যে অঙ্কটা থাকবে সেটা আগে আমাদের করে নিতে হবে। 2কে 1কে, কারণ আমার কাছাকাছি নিতে হবে, সমান অথবা কাছাকাছি, কিন্তু বেশি হলে আমার হবে না। তাহলে এখন আমি যদি এখানে 2 নিই, 2 2 4 হয়ে যায়, কিন্তু আমার এখানে আছে 2, তাহলে 2 বাদ দেওয়া যাবে না। 1 1 থাকলো। এবার আমি কত বাদ দেব? দেখো 5 এখানেও 5 5 5 25, 5 2 10 আর 2 12, 8 5 13, হাতে 1, 3 আর কয়ে দাও 4, 1 একে মিলে গেল। এখন আবার এক জোড়া, এখানে 15 ডবল 30। এবার আমি এখানে 6 বাদ নিই,
6 বাদ নেই, তাহলে 6 7 36, হাতে 3, 3-এ বসে গেল 3 6 18। এখানে যা বাদ দেব, এখানে যেটা বাদ দিতে হবে ঠিক সেটা এটার সাথে এখানে সেটা নিতে হবে, নেওয়ার পরে এটার সাথে গুণ করে আমার নিচে বসাতে হবে, তাহলে আমাদের এখানে মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল সংখ্যাটা কত এসেছে? 156, মানে 3 অঙ্ক বিশিষ্ট। উত্তর 3 অঙ্ক বিশিষ্ট। যাক, এবার আমি 4 নম্বর প্রশ্ন 245। 245 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা 245 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? গুণফল পূর্ণবর্গ হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, এখন আমরা 245টাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙার চেষ্টা করি। 245 আগে 5 4 5 20, 4 5 20, 4 থাকে 20 বা 24 ভিতরে 20 বাদ দিলে 4 থাকে, 4 5 45। কত? এবার আসছে, এটা থাকে 45, 5 9 45, 5 9 45, 4 5 20 আর 4 24, এবার 7 7 7 49। অতএব 45 সংখ্যাটিকে আমরা কি লিখতে পারি? 7 গুণ 7। তাহলে আমাদের 7 আর 7 জোড় আছে, জোড়বিহীন আছে 5, যেটা জোড়বিহীন থাকবে সেই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি উত্তর হবে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমাদের কিভাবে একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা দেখালাম। তোমরা খাতা উঠায় নাও এবং ভালো করে বাড়ি আবার প্র্যাকটিস করবে। 5 নম্বর, সারি সংখ্যা সহ সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা। সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন রেখে সাজালে 1800 জন শূন্য থেকে
এতজন শূন্য থেকে কতজন শূন্য সরিয়ে রাখতে হবে। কতজন শূন্য সরিয়ে রাখতে হবে দেখো, তাহলে সমাধান 1800টা আমরা বর্গমূল করি। প্রথম 2 শূন্য বাদ, এটা 4 4 16। এখন 5 বাদ দিলে 5 5 25 হয়ে যায়, কিন্তু আমার এখানে 18 বেশি হয়ে যাবে। আমাদের এখানে 4 কয় দেওয়া হবে 8, 2 এক একে মিলে গেল। 4-এর ডবল কত 8। এবার আমি 2 বাদ দিয়ে দেখি, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 6 হাতে 1 3। আমাদের যে অবশিষ্ট থাকছে, অবশিষ্টটা খুব সহজ জিনিস, সেটা যে বর্গমূল করার পরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটাই সরিয়ে রাখতে হবে। অতএব উত্তর হবে 36 জন সরিয়ে রাখতে হবে। সরিয়ে রাখতে হবে। তাহলে দেখো আমাদের বর্গমূল কীভাবে করতে হয়। এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটাই সরিয়ে রাখলে আমাদের, বা বিয়োগ করলে এটাই আমাদের হবে 1800 থেকে 36 বাদ দিলে যেটা থাকবে সেই সংখ্যাটা আমাদের পূর্ণ বর্গমূল হবে। দেখো এবার ওই 6 নম্বর, বলছে বীজগাণিতিক ফাংশন x = -2 y = 3 দেওয়া আছে। এখন বলছে, প্রশ্নটা বলছে 3x - 2x থেকে 2x - 3y এর বিয়োগফলের মান কত। তাহলে আমরা অতএব 3x - 2y এটা থেকে বিয়োগ করতে হবে 2x এর বিয়োগফলের মান কত। আমরা তাহলে আগে এটা বিয়োগ করে নিই। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল -2y, এই মাইনাস দিয়ে এটা প্রক্রিয়া চিহ্ন, এটা আগে কাজ করতে হবে, চিহ্নের কাজ। মাইনাসে মাইনাসে প্লাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 3y। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন এর আগে প্লাস এর আগে প্লাস, এই সদৃশ পদ মানে এক্স এক্স, তাহলে এটা প্লাস 3 আর 2 যোগ করলে আমাদের 5 হয়, তার সাথে রয়েছে এক্স এক্স লিখে দিলাম। এখন দেখতে হবে 3y এবং 2y, 3-এর আগে আছে প্লাস, 2-র আগে আছে মাইনাস, তাহলে আমাদের বড় চিহ্ন এটা দিয়ে দিলাম। 3 থেকে 2y বাদ দিলে y থাকে। এবার আমরা মান ইন্টু এক্সের মান -2 প্লাস ওয়াইয়ের মান 3, এইটা মাইনাস, তোমরা পারলে এবার ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নেই। এটা মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10 প্লাস 3। এবার আমাদের বীজগণিতিক যোগ বিয়োগ দুটা কাজ একই সাথে হয়, কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে ভিন্ন। 7 থেকে 3 বাদ, 10 থেকে 3 বাদ দিলে 7 থাকে, 10-এর আগে মাইনাস আছে, মাইনাস। অ্যান্সার এইটা। দেখো এবার আমি 7 নম্বর, প্রশ্ন। 7x - 3 গুণ 7x + 5 এত এর গুণফল। তাহলে আমরা এইটা দিয়ে আগে এই দুটা গুণ করব। 7x প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। প্রথম এটা দিয়ে এই দুটো গুণ করে হয় 7 7 গুণ করলে 49, x গুণ করলে x², এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাস মাইনাস, 3 7 21x। এবার এইটা দিয়ে 5 7 35x, এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাস মাইনাস, 3 5 15।
49x² 35x-তে 21x বাদ দিলে প্লাস 14x মাইনাস 15, এটাই অ্যান্সার। 8 নম্বর বলছে 2a² মাইনাস 7ab প্লাস 6b² কে 2a মাইনাস 3b দ্বারা ভাগ। তাহলে এটা আমি পরিষ্কার করলাম, 3b দ্বারা ভাগ করতে হবে 2a² মাইনাস 7ab প্লাস 6b²। প্রথমে দেখতে হবে আমার এইটার সাথে কত বাদ দিলে এইটা মিলাতে হবে, তাহলে নিশ্চয় এ বাদ দিতে হবে আমাদের। এ বাদ দিলে এই দুটাকে গুণ করে নিচে বসাবো, 2 এ আর এ গুণ করলে a², এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস 3ab। এবার চিহ্ন পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা কেটে গেল, এখানে মাইনাস 4ab প্লাস 6b²। এখানে বাদ যাবে এবার মাইনাস 2b, মাইনাস 2b বাদ দিলে এটা হাতে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 4ab, এটা মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6b²। চিহ্নের পরিবর্তন, এটা প্লাস এটা মাইনাস কাটলো, এটা প্লাস এটা মাইনাস কেটে গেল 0। তাহলে ভাগফল নির্ণয়, ভাগফল a মাইনাস 2b, এটা হচ্ছে আমাদের আনসার। এবার 9 নম্বর বলছে সরল। সরল আছে 2 থার্ড ব্র্যাকেট 6 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো যাক, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিই। এটা বাদ দিলে 2 × 1, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, 1 দিয়ে গুণ করলে এটা থার্ড ব্র্যাকেট ইন্টু 6 12, 12 দুগুণে 24, এটাই অ্যান্সার। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় দেখছো যে যেখান থেকে আসো অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্টগুলো ভালো করে বুঝে শুনে তোমরা ভালো করে খাতায় লিখে নিয়ে জমা দিবে। তো আচ্ছা, এবার আমি 10 নম্বর সর্বশেষ এটা পরিষ্কার করে দিলাম। এবার 10 নম্বরের প্রশ্নটা বলছে x⁴ মাইনাস 7x³ প্লাস 2x, 7x³ প্লাস 2x মাইনাস 11 রাশিটির x³ এর সহগ। রাশিটির x³ এর সহগ এবং ধ্রুবক পদের বিয়োগফলের মান কত ও পার্থক্য বিয়োগফলের সমাধান। দেখো এখানে আমাদের x³ এর সহগ, এই আমাদের অজানা রাশি চলকের সাথে যেটা থাকবে সেটা তার সহগ। তাহলে 7 আছে, 7-এর আগে আছে পুরো ক্রিয়াচিহ্ন মাইনাস, তাহলে x³ এর সহগ আমাদের হবে -7 এবং ধ্রুবক পদ যার সাথে কোনো চলক থাকবে না সেটা -11। তো অতএব -7 -11 বিয়োগফল -7 -11 +11 এটাই আসছে যে আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদের 10টি যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তার সমাধান
করে দিলাম এবং নিশ্চয় তোমরা ভালোভাবে এটাকে উপলব্ধি করেছো এবং নিশ্চয় তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তো যাক, এখন আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে 1 নম্বর জ্যামিতি অংশ থেকে 1 নম্বর, যেটা সময় স্বল্পতার কারণে আসলে সবগুলো করা সম্ভব হচ্ছে না। 1 নম্বর জ্যামিতি অংশ, সৃজনশীল 1 নম্বর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। সেটা হচ্ছে কি 1 নম্বর। 1 নম্বরের ক বলছে আমাদের চিত্রটা ঠিক দেওয়া রয়েছে, এই যে এটা এ, এটা বি, এটা সি, একটা ডি, এটা ই, এভাবে আমাদের চিত্রটা দেওয়া রয়েছে। এখন দেখো এখানে ক প্রশ্ন বলছে যে কোণ বিএসি এবং কোণ এসিই এর মধ্যে সম্পর্ক লিখো। এর মধ্যে তার আগে একটা জিনিস আমার ভুল গেছে, যে চিত্রে বিএ এবং সি সমান্তরাল, এটা তো আসলে দেওয়া রয়েছে। এবার ক নম্বর, আছে কোণ বিএসি এবং কোণ এসি এর মধ্যে সম্পর্ক লিখো। দেখো, যেহেতু আমাদের বিএ এবং সি এর সমান্তরাল, অতএব আমাদের কোণ বিএসি এবং কোণ এসি এরা পরস্পর একান্তর কোণ। উত্তর হবে কোণ বিএসি। এখানে বিএ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, এসি এদের ছেদক। অতএব কোণ বিএসি এবং কোণ এসিই পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান হয়, একান্তর কোণ। দেখো তোমরা নিশ্চয় আমার এই কোণটা এবং এই কোণটার কী সম্পর্ক সেটা নিশ্চয় দেখতে পেলে। একান্তর কোণ আসলে একটা রেখার বিপরীত পাশে, এই পাশে এবং এই রেখার বিপরীত পাশে যে উৎপন্ন হয়, তাহলে এই কোণ আমাদের হলো কি পরস্পর একান্তর কোণ। এখন দেখো খ নম্বর, বলছে প্রমাণ করো যে, দেখাও যে কোণ বিএসি প্লাস এবিসি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসি ডি। আমাদের এটা প্রমাণ করতে হবে। প্রমাণ, আমার বিশেষ নির্বাচন খ নম্বরে, বিশেষ নির্বাচন। এটা কি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে বর্ধিত করায় বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে
হবে যে কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি সমান কোণ এ সি ডি। তো যাক, এখন আমি প্রমাণ করি। প্রমাণটা দেখো, এবিসি ত্রিভুজের কোণ এ বি সি কোণ বি এ সি কোণ এ সি বি সমান 2 সমকোণ। এখন আমরা আবার দেখি, এবং কোণ এ সি বি এবং কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি সমান 2 সমকোণ। তাহলে আমার এই কোণ আর এই কোণটা মিলে 2 সমকোণ, আবার এবিসি ত্রিভুজের এই কোণ মিলে 2 সমকোণ। তাহলে আমার এরও ডান পক্ষে 2 সমকোণ, এরও ডান পক্ষে 2 সমকোণ। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। দেখো আমি অতএব কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি সমান কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি। আমাদের উভয় পক্ষে বাম পক্ষে থেকে এইটা আর এইটা উঠে যাচ্ছে, অতএব তাহলে লিখতে পারি কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি সমান কোণ এ সি ডি। এটাই আসলে দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সময় স্বল্পতার কারণে আমাদের পরবর্তী ক্লাস আর টিচার নেবেন, তিনি তথ্য প্রযুক্তি নেবেন। তো যাক, তোমরা বাসায় বসে এই অ্যাসাইনমেন্ট গণিত 7ম শ্রেণীর তোমরা খুব ভালোভাবে এটাকে বুঝে ভালো করে অ্যাসাইনমেন্ট লিখে স্কুলে জমা দেবেন। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার দেখা হবে। আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকো। আসসালামু আলাইকুম। ফিনিশড।